ওয়েলকাম এভরিওয়ান। ডাব্লিউবিবিএসসি টেক্সট বুকের 12 নম্বর চ্যাপ্টার হলো গোলক। এটি একটি 3D জিওমেট্রির অন্তর্গত বিষয়বস্তু। এখন আমরা গোলকের বিভিন্ন অংশ ও তার সম্পর্কিত ফর্মুলাগুলি জানব। তাহলে প্রথমে আমরা একটি গোলক নিয়ে নিচ্ছি। বিভিন্ন ধরনের ঘনবস্তু আমাদের চারপাশে দেখতে পাই যেগুলি গোলকের মতো, যেমন ফুটবল বলতে পারি, একটি বেলুন হতে পারে বেলুনের মতো। যে সমস্ত বেলুনগুলি দেখতে গোলাকার হয় সেগুলিকেও আমরা গোলক হিসাবে ভাবতে পারি। এছাড়াও আরও নানান ধরনের বস্তু দেখতে পাই যেগুলিকে আমরা গোলক হিসাবে ভাবতে পারি। এখন গোলকের অভ্যন্তরস্থ ঠিক মাঝখানের বিন্দুটিকে আমরা তার কেন্দ্র বলবো। তাহলে সেই কেন্দ্র থেকে তার পরিধি পর্যন্ত, অর্থাৎ আমি যদি এই ধারের যে কোনো বিন্দুকে নিই তাহলে সেই দূরত্বকে আমরা বলবো ব্যাসার্ধ। এবং আমরা যদি এই ব্যাসার্ধকে আর বলি তাহলে গোলকের ক্ষেত্রে আমরা দুটি জিনিসকে আমরা মেজার করব। প্রথমত আমরা গোলকের বক্ষতল বা সমগ্রতলের ক্ষেত্রফল। আমরা যদি এটিকে একটি ফুটবল ভাবি তাহলে ফুটবলের যে বাইরের দিক, অর্থাৎ আমরা যেই জায়গাটিকে স্পর্শ করতে পারবো সেই জায়গাটিকে বলবো গোলকের বক্রতল সমগ্রতল। তাহলে এই অংশটির ক্ষেত্রফল হবে 4πr² বর্গ একক এবং এর আয়তন, ধরা যাক আমরা একটি গোলাকার বেলুন নিয়েছি। এখন গোলাকার বেলুনটিকে আমরা যখন ফু দেবো, অর্থাৎ তার মধ্যে বাতাস ভর্তি করব, তাহলে কি পরিমাণ বাতাস আমরা ভর্তি করছি তাকেই আমরা বলবো গোলকের আয়তন। তাহলে তার সূত্র হবে 4/3πr³ এত ঘন একক। এখন আয়তনের একক আসবে ঘন একক, অর্থাৎ আমরা যদি ব্যাসার্ধকে সেন্টিমিটারে বলি তাহলে আয়তনকে বলবো ঘন সেন্টিমিটার। সেক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল আসবে বর্গ সেন্টিমিটার এককে। আবার যদি এটিকে মিটারে নিই তাহলে বা ডেসিমিটারে নিই তাহলে এটি আসবে বর্গ ডেসিমিটার, এখানে আসবে ঘন ডেসিমিটার। এখন এটি যদি একটি নিরেট গোলক হয়, অর্থাৎ ভেতরটি ফাঁকা না হয়, তখন আমরা গোলকটিকে যদি সম্পূর্ণ সমান দুটি অংশে ভাগ করি তাহলে আমরা কি পাবো? দুটি অর্ধগোলক পাবো। ঠিক আছে, বা বলতে পারি যে ঠিক মাঝ বরাবর আমরা যদি একে ছেদ করি তাহলে আমরা দুটি অর্ধগোলক পাবো। আমি এখানে একটি অর্ধগোলকের ছবি নিয়ে নিয়েছি। এখন আমরা কি দেখতে পাচ্ছি? স্বাভাবিকভাবেই এর আয়তন কি হবে? এই অর্ধগোলকটির আয়তন এর অর্ধেক হয়ে যাবে, কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল একটু অন্যভাবে ভাবতে হবে। কেননা এই গোলকটিতে একটি তল ছিল, সেটি হলো বক্রতল। এখানে কিন্তু দুটি তল হয়ে গেছে, ওপরের অংশটি একটি সমতল ও এখানে একটি বক্রতল আছে, নতুন করে একটি সমতল তৈরি হয়েছে। তাহলে এই যে ওপরের যে সমতলটি হয়েছে সেটি দেখতে কেমন? সেটি বৃত্তাকার। তার ব্যাসার্ধও কি হবে? তার ব্যাসার্ধও হবে আর। এখন ওপরের যে তলটি তার ক্ষেত্রফল কি দাঁড়াবে? πr², কেননা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হয়? πr²। আর এখানে ধারের যে বক্রতল সেটির ক্ষেত্রফল কি হবে? আগের যা ক্ষেত্রফল ছিল তার অর্ধেক, অর্থাৎ 2πr²। তাহলে এখন এই নিরেট অর্ধগোলকটির বক্ষতলের ক্ষেত্রফল হবে কত? 3πr², কেননা এখানে πr² ও এখানে 2πr² যোগ করলে হয় 3πr²। আয়তন কি হবে? আয়তন এই গোলকটির আয়তনের অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ অর্ধগোলকটির আয়তন হবে হাফ ইন্টু গোলকের আয়তন সমান হাফ ইন্টু 4/3πr³ ঘন একক সমান 2/3πr³ ঘন একক। একের সমস্যাটিতে বলা আছে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। আচ্ছা, আমরা এখানে প্রথমে লিখে নেব যে গোলকের ব্যাসার্ধ আর সমান 10.5 সেন্টিমিটার। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? তার সূত্র হলো 4πr²। এখানে আর এর পরিবর্তে আমরা যদি 10.5 বসাই এবং পাইয়ের মানকে আমরা যদি 22/7 দ্বারা রিপ্লেস করি পাইকে, তাহলেই কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল বেরিয়ে আসবে। তাহলে এখন আমরা নেক্সট স্টেপে লিখে নিচ্ছি 4 ইন্টু পাইয়ের মান বসিয়েছি 22/7 আর এর জায়গায় 10.5 তার হোল স্কোয়ার। এত একক কি হবে?
যেহেতু আর সেন্টিমিটার তাহলে এর একক হবে বর্গ সেন্টিমিটার। তাহলে এটিকে আমরা এইভাবেও লিখতে পারি, 4 ইন্টু 22 নিচে 7, 10.5কে আমি 10.5 ইন্টু 10.5 লিখেছি, দশমিকটি ওঠানোর জন্য এখানে 10 নিয়েছি, কেননা দশমিক এক ঘর পরে আছে, তাই 10 ইন্টু 10 করেছি। এর একক হবে বর্গ সেন্টিমিটার। এখন যদি কাটাকাটি করা হয় তাহলে কাটাকাটি করার পরে এই রকম হয়, 10কে যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে 4কে কেটে পাবো 2, আবার এই 10কেও যদি 2 দ্বারা কাটা হয় এখানে পাবো, এখানে কাটাকাটি হয়ে এই 2টিও কাটাকাটি হয়ে যাবে। আবার এখানে 5 105-এর সাথে কাটাকাটি হয়ে যাবে, এই 5ও 105-এর সাথে কাটাকাটি হয়ে 21 হবে, 21কে আমরা 7-এর সাথে কাটাকাটি করে 3 করতে পারি। তাহলে এইভাবে কাটাকাটি করার পরে যে অংশটি থাকছে এটি সমান কি হবে, 22 ইন্টু 21 ইন্টু 3, অর্থাৎ 1386 বর্গ সেন্টিমিটার। এটি ইকুয়াল টু 1386 বর্গ সেন্টিমিটার। অতএব গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পেলাম 1386 বর্গ সেন্টিমিটার। 2 অঙ্কে বলা আছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে একটি চামড়ার বল অর্থাৎ একটি গোলক, তার আমরা এখানে প্রথমে ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি। তাহলে ধরি বলটির ব্যাসার্ধ আমরা আর, অতএব বলটির সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে, 4πr² এত বর্গ সেন্টিমিটার। যেহেতু ব্যাসার্ধকে আমি আর সেন্টিমিটার ধরেছি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আবার আমরা পেয়ে গেলাম। আবার এখানে বলা আছে কি যে 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে চামড়ার দাম। তাহলে এই টাকাটিকে আমরা যদি 17.50 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো মোট কত বর্গ সেন্টিমিটার চামড়া লেগেছে বলটি তৈরি করতে। সেটিই হবে কি বলটির সমগ্র তলের ক্ষেত্রফলের সাথে সমান। এখন আমরা যদি লিখে নিই বলটি তৈরি করতে চামড়া লেগেছে, অতএব এই 431.20 বাই 17.50 এত বর্গ সেন্টিমিটার। তাহলে এটিকে ভাগ করে নিলে আমরা পাই 24.64 বর্গ সেন্টিমিটার। এখন কি বলটি তৈরি করতে যে চামড়া লেগেছে সেটি বলটির সমগ্র তলের ক্ষেত্রফলের সাথে সমান। তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে 4πr² ইজ ইকুয়াল টু এটি। তাহলে আমরা সেটি লিখে নিচ্ছি, শর্তানুসারে 4πr² ইকুয়াল টু 24.64। বা আমরা যদি পায়ের এখানে মান বসাই তাহলে এটি দেখতে এইরকম হয়। পায়ের মান আমরা বসাবো 22/7। তাহলে আমাদের এখান থেকে কি আর এর ভ্যালু আমরা ক্যালকুলেট করব। কিভাবে করতে পারি, তাহলে r² ইজ ইকুয়াল টু কি হবে, বাকি টার্মগুলিকে আমরা অন্য সাইডে পাঠিয়ে দিচ্ছি, পাঠালে এইরকম দেখতে হয়। এখন দশমিক তোলার পর এটি দেখতে হবে এই রকম। এখন আমরা যদি এখানে কিছুটা আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে এটি দেখতে হয় 4 দ্বারা আমরা যদি কাটাকাটি করি তাহলে 2464, এটি হয় 616। আবার 616 এটিকে আমরা 22 দ্বারা যদি কাটাকাটি হয় তাহলে এটি হবে 28। তাহলে 22 দ্বারা আমরা কাটাকাটি। এখন এই 28কে আমরা বলতে পারি 4 ইন্টু 7, আবার 4 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2। তাহলে 28 ইন্টু 7কে আমরা ওপরে এইভাবে লিখে নেব 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7 বাই নিচে 100 রাখলাম। এতে করে আমার আর এর ভ্যালু বের করতে সুবিধা হবে। তাহলে আর সমান কি হবে, 2 ইন্টু 7 বাই 10। তাহলে 1. আমরা 4 পাবো আর এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা পেলাম আর ইজ ইকুয়াল টু 1.4। অতএব বলটির আমার এখানে কি চেয়েছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য, আর আমরা নিয়েছিলাম বলটির ব্যাসার্ধ, তাহলে একে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। আমরা বলতে পারি বলটির ব্যাস সমান হবে 2r, তাহলে 2 ইন্টু 1.4 সেন্টিমিটার অর্থাৎ
2.8 সেন্টিমিটার হবে বলটির ব্যাস। 3 অঙ্কে বলা আছে স্কুলের শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। আমরা দেখেছি শর্ট পাট খেলার জন্য একটি লোহার নিরেট গোলককে আমরা বল হিসাবে ব্যবহার করি, বা শর্ট পাট খেলার বলটি হলো লোহার নিরেট গোলক। বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে হিসাব করে লিখি। তাহলে কিভাবে আমরা এই অঙ্কটি করতে পারি? এই অঙ্কটি করার জন্য আমরা কি কি এখানে দেওয়া আছে, আমরা ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার দেওয়া আছে, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নিতে পারবো। তাহলে ব্যাসার্ধ জানা থাকলেই আমরা গোলকের যে কোনো বিষয় সম্পর্কেই জানতে পারবো। তাহলে প্রথমে আমি লিখে নিচ্ছি বলটির ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু কি হবে, ব্যাসকে 2 দ্বারা ভাগ অর্থাৎ 7/2 সেন্টিমিটার। তাহলে বলটিতে লোহার পরিমাণ যেটি হবে সেটি বলটির আয়তনের সাথে সমান হবে। তাহলে বলটিতে লোহার পরিমাণ সমান বলটির আয়তন, এটি সমানই বলতে পারি 4/3 পাই আর কিউ ঘন সেন্টিমিটার, কেননা এটি গোলকের আয়তন নির্ণয়ের সূত্র। এখানে আর এর ভ্যালু আমরা বসাতে পারবো কত, 7/2, কেননা আর সমান 7/2 এখানে বলাই আছে। তাহলে এখানে আমরা যদি মান বসাই তাহলে এটি সমান বলতে পারি 4/3, পায়ের মান 22/7 নিয়েছি, আর এর মান বসিয়েছি 7/2 তার হোল কিউব, অত ঘন সেন্টিমিটার। তাহলে এটিকে সিম্পলিফাই আমরা এইভাবে করতে পারি, 7/2 তার হোল কিউবকে 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2 লিখে নিয়েছি। তাহলে এটিকে আমরা কিভাবে ক্যালকুলেশন মিনিমাম করতে পারবো না, কিছুটি ক্যান্সেল আউট করে নিই। তাহলে 7 প্রথমে ক্যান্সেল আউট করে নিচ্ছি, আবার এখানে 2 আর 4 এর মধ্যে ক্যান্সেল আউট করলে এখানে পাবো 2, আবার এই 2টি এই 2 এর সাথে ক্যান্সেল আউট হয়ে যাবে। নেক্সট পার্টে আমরা এই 2 দ্বারা 22-এর সাথে ক্যান্সেল আউট হবে 11 এখানে পাবো। তাহলে এটিও করে নিচ্ছি। তাহলে এখানে পেলাম 11, তাহলে ওপরে পড়ে থাকলো কত, 11 ইন্টু 7 ইন্টু 7, এটির গুণ করলে হয় 539। তাহলে 539/3 এত ঘন সেন্টিমিটার। এটিকে পূর্ণে ভেঙে নিলে আমরা পাবো 179.2/3 এত ঘন সেন্টিমিটার। তাহলে আমার বেরিয়ে গেল বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে। অতএব বলটিতে 179.2/3 ঘন সেন্টিমিটার লোহা আছে। 4 অঙ্কটিতে বলা আছে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে মানে কি, জলে সম্পূর্ণভাবে ডোবালে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। এখন ফিজিক্সের নিয়ম অনুযায়ী বা ফিজিক্সের আর্কিমিডিসের নিয়ম অনুযায়ী কি, যে কোনো ঘনবস্তুকে আমরা যখন জলে নিমজ্জিত করি ওই বস্তুটি যে পরিমাণ জল অপসারিত করে তা ওই ঘনবস্তুটির আয়তনের সঙ্গে সমান হয়। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে নিরেট গোলকটিকে আমরা জলে ডোবাচ্ছি তার আয়তনকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলেই বেরিয়ে যাবে যে কত তা জল অপসারিত করবে। এখন আমরা কিভাবে এটি করব, তাহলে এখানে কি কি দেওয়া আছে, 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট নিরেট গোলক। তাহলে ব্যাস যদি জানা থাকে আমরা এখান থেকে কি গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তাহলে ফার্স্ট স্টেপে আমরা সেটি করে নিচ্ছি। তাহলে ফার্স্ট স্টেপে আমরা নিরেট গোলকটির ব্যাসার্ধ আর সমান 28/2 সেন্টিমিটার। 28কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 28কে 2 দ্বারা ভাগ করলে হয় 14 সেন্টিমিটার, অর্থাৎ গোলকটির আমরা ব্যাসার্ধ জানতে পারলাম। এখন গোলক দ্বারা অপসারিত জলের পরিমাণ কি হবে, এটি সমানই হবে নিরেট গোলকটির আয়তনের সঙ্গে সমান। তাহলে নিরেট গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউ, অত যেহেতু এখানে একক ঘন সেন্টিমিটার তাই একক হবে ঘন সেন্টিমিটার। এটি সমান আমরা বলতে পারি 4/3, পায়ের মান আমরা যদি নিই 22/7 এবং আর কিউ, আর এর মান কত ছিল, এখানে পেয়েছিলাম 14, তাহলে 14 তার হোল কিউব।
তাহলে নেক্সট স্টেপে আমরা এটিকে এইভাবে লিখে নিচ্ছি, 14কে আমরা 14 ইন্টু 14 ইন্টু 14 এইভাবে লিখে নিয়েছি। তাহলে 7 দ্বারা আমি এই 14কে ক্যান্সেল আউট করে নিচ্ছি, তাহলে এখানে পাবো 2। তাহলে ওপরের গুণফল হবে এই 34,496, নিচে আছে 3, তাহলে 34,496 বাই 3 এত ঘন সেন্টিমিটার সমান 11,498 পূর্ণ 2/3 ঘন সেন্টিমিটার। অতএব গোলকটি 11,498 পূর্ণ 2/3 ঘন সেন্টিমিটার জল অপসারিত করবে। 5 সমস্যাটিতে বলা আছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে বিষয়টি কি, বেলুনটি একটি গোলক হিসাবে আমরা ধরে নেব। এখন প্রথমে ছিল 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলক, পরে সেটি হয়ে গেল 21 সেন্টিমিটার ব্যাসার্ধের অপর একটি গোলক হয়ে গেল। তাহলে দুটি ক্ষেত্রের যে ক্ষেত্রফল আমরা পাব সমগ্র তলের, তার অনুপাত আমরা নির্ণয় করব। ধরে নিচ্ছি বেলুনটি ফোলানোর সময় ব্যাসার্ধ ছিল R1 সমান 7 সেন্টিমিটার। আমি প্রথমে এই ছোট বেলুনটিকে আমরা ধরে নিচ্ছি প্রাথমিকভাবে এইটি ছিল 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বেলুন। এখন এটিকে ফোলানোর ফলে আমি ধরে নিচ্ছি এর ব্যাসার্ধ হয়ে গেল R2, সেটি সমান 21 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অপর বেলুন। তাহলে আয়তন কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন আমরা জানি কি সমগ্রতলের ক্ষেত্রফল কি হয়, 4πr² হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র। তাহলে এখানে কি হবে, 4πr1² = 4πr2² হবে তাদের পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। অতএব আমরা লিখতে পারি বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান 4πr1² = 4πr2²। উভয় টার্মকে আমরা একই সংখ্যা 4π দ্বারা আমরা ভাগ করে নিলে এটি দাঁড়াবে r1² = r2²। তাহলে r1 এখানে কত, r1 এর ভ্যালু হলো 7, r2 এর ভ্যালু কত হলো, r2 এর ভ্যালু হলো 21। তাহলে আমরা বলতে পারি 7 তার হোল স্কোয়ার = 21 তার হোল স্কোয়ার। তাহলে 7কে আমরা লিখতে পারি 7 × 7 = 21 = 21। তাহলে এখানে যদি 7 দ্বারা দুটি টার্মকেই ভাগ করি তাহলে এই 7-এ এখানে থাকবে 1, এখানে থাকবে 3। আবার এই 7 ও এই 21কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি এখানে থাকবে 1, এখানে থাকবে 3, অর্থাৎ এখানে পড়ে থাকলো 1, এখানে থাকলো 3 × 3 অর্থাৎ 9। তাহলে এটিকে আমরা লিখতে পারি 1:9। এটি হলো আমাদের অ্যান্সার। 6 অঙ্কে বলা আছে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। অর্থাৎ কি, বাটি অর্ধগোলক হলেও এটি কিন্তু নিরেট নয়, ফাঁপা। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আমরা যদি ব্যাসার্ধ আর ধরে নিই, আর কে বের করতে পারলেই আমরা ব্যাসকে তাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে বের করে নিতে পারবো। আমরা প্রথমে ধরে নিচ্ছি অর্ধগোলাকৃতি বাটিটির মুখের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। আমি এখানে একটি বাটির ছবি নিয়ে নিয়েছি, তাহলে এটি হলো আর। তাহলে অর্ধগোলকের এই মুখের যা ব্যাসার্ধ হবে, অর্ধগোলকের ব্যাসার্ধ তার সাথে একই হবে। তাহলে বাটির ক্ষেত্রফল কি হবে, যেহেতু এর একটিই তল বর্তমান, কোন তলটি, এই বক্রতলটি, বাটির কিন্তু ওপরে কোনো তল থাকে না, এর ক্ষেত্রফল কি হয় 2πr²। তাহলে আমরা সেটি লিখব যে বাটিটির ক্ষেত্রফল 2πr² বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা শর্তানুসারে কি বলতে পারি, 2πr² আর বাটিটি তৈরি করতে যে পাত লেগেছে সেটি সমান 2πr² কি, বাটিটির ক্ষেত্রফল, সেটি বাটিটি তৈরি করতে যে পাত লেগেছে তার সাথে আমরা যদি ইকুয়াল করে নিই তাহলে সেখান থেকে আমরা আর এর ভ্যালু বের করতে পারবো। এখন শর্তানুসারে 2πr² সমান 127 পূর্ণ 2/7। তাহলে নেক্সট স্টেপে আমরা পায়ের ভ্যালু বসাচ্ছি 22/7
এবং এখানে 127 পূর্ণ 2-এর 7কে ভেঙে নিলে পাবো 891 এর 7। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আর স্কোয়ার সমান 891 ইন্টু 7 বাই 7 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 22। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এটিকে পাবো আর স্কোয়ার সমান 81 বাই 4 বা আর সমান পাবো 9/2। তাহলে আমরা আর এর ভ্যালু এইভাবে বের করতে পারলাম। কিন্তু আমাদের কি জানতে চেয়েছে যে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, আমরা ব্যাসার্ধ আর নিয়েছিলাম, তাহলে ব্যাস কি হবে 9/2কে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে অর্ধগোলাকৃতি বাটিটির ব্যাসার্ধ সমান 9/2 ইন্টু 2 সেন্টিমিটার সমান আমরা বলতে পারি 9 সেন্টিমিটার। এটি হলো আমাদের অ্যান্সার। 7 অঙ্কে বলা আছে একটি নিরেট লোহার গলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার। ওই গোলাটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে তা হিসাব করে লিখি। অর্থাৎ কি, ওই গোলাটিকে বা গোলা বা গোলক আমরা যাই বলি না কেন, তার আয়তন জানতে চেয়েছে ও ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ কি উপরিতলটির কত ক্ষেত্রফল হবে এবং ওই গোলকটি বা লোহার গোলাটির আয়তন কত হবে, এই দুটি আমাদের কাছে জানতে চাইছি। তাহলে এখানে আমরা প্রথমে বলতে পারি কি, নিরেট গোলাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, এটিকে আমরা আর ধরে নিচ্ছি। তাহলে নিরেট গোলাটির বা গোলকটির এখানে আমরা বলছি ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সমান 2.1 সেন্টিমিটার। তাহলে গোলকটিতে লোহার পরিমাণ সমান কি হবে, গোলকটির আয়তনের সঙ্গে সমান হবে। আবার গোলকের আয়তনের সূত্র কি হয়, 4/3 পাই আর কিউ অত ঘন সেন্টিমিটার, যেহেতু এখানে আমরা একক সেন্টিমিটারে নিয়েছি। এখন আমরা যদি আর এর মান 2.1 বসাই ও পায়ের মান 22/7 বসাই, তাহলে এটি হবে 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1 তার হোল কিউ এত ঘন সেন্টিমিটার। আবার 2.1কে আমরা লিখতে পারি 21/10, তাহলে তার হোল কিউ অর্থাৎ 3 বার 21/10 গুণ। তাহলে এটিকে আমরা এভাবে লিখতে পারি। এখন আমরা যদি ক্যালকুলেশন করে নিই, ক্যালকুলেশন করার পরে এটি দাঁড়ায় 38.808 ঘন সেন্টিমিটার। তাহলে এটি হলো গোলকটির আয়তন বা ওই গোলকটিতে কতটি লোহা আছে তার পরিমাণ। এখন ওই গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, গোলকের বক্রতলের ক্ষেত্রফলের আমরা সূত্র জানি কত, 4 পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। যেহেতু আমরা একক সেন্টিমিটারে নিয়েছি, তাহলে ওই গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান হবে 4 পাই আর স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার। তাহলে সমান বলতে পারি 4 ইন্টু 22/7 ইন্টু আর এর ভ্যালু 2.1 তার হোল স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার। তাহলে সিম্পলিফাই করলে আমরা পাই এইরকম। এখন ক্যালকুলেশন করলে এটি আসবে 55.44 বর্গ সেন্টিমিটার। তাহলে এটি আমরা পেলাম কি, গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে এখন আমাদের উত্তর কি হবে, ওই গোলকটিতে 38.808 ঘন সেন্টিমিটার লোহা আছে এবং গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল 55.44 বর্গ সেন্টিমিটার। নেক্সট অঙ্কে বলা আছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। ওই গোলকটি গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। অর্থাৎ কি, এক্ষেত্রে আমরা একটি গোলক থেকে কতগুলি গোলক তৈরি করব। তাহলে কি, এক্ষেত্রে যেই বিষয়টি পূর্বের ও পরের গোলকের মধ্যে সম্পর্কিত, সেটি হলো পূর্বের যে গোলকটির আয়তন যা থাকবে, পরের ওই কতকগুলি গোলকের আয়তনের সমষ্টি তার সাথে সমান হবে। এখন আমরা যদি প্রথমে যে গোলকটি ছিল তার আয়তন নির্ণয় করি, সেটি কিভাবে আমরা করতে পারবো,
আমরা ধরে নিচ্ছি যে নিরেট যে সিজার গোলক তার ব্যাসার্ধ আর সমান কি হবে, ব্যাসের দৈর্ঘ্য যেহেতু 14 বলা আছে, তাহলে 14কে আমরা 2 দ্বারা ভাগ করব। 14কে 2 দ্বারা ভাগ করলে হবে 7 সেন্টিমিটার। তাহলে আমরা নিরেট গোলকটির ব্যাসার্ধ বের করতে পারলাম। এখন গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউ, 4/3 পাই ইন্টু 7 তার হোল কিউ, এত ঘন সেন্টিমিটার। এখানে আমি পাইয়ের ভ্যালু বসাচ্ছি না, তার কারণটি আমরা পরে ব্যাখ্যা করছি। আবার এই গোলকটিকে ভেঙে যে গোলকগুলি তৈরি হবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। তার ব্যাসার্ধ কত দেওয়া আছে? 3.5 সেন্টিমিটার। তাহলে যে নিরেট যে ছোট গোলকগুলি তার ব্যাসার্ধ আর সমান যেহেতু 3.5 সেন্টিমিটার, সমান আমরা বলতে পারি 35/10 সেন্টিমিটার। এখানে এটিকে লঘিষ্ঠ ফর্মে আমরা যদি প্রকাশ করি তাহলে হবে 7/2 সেন্টিমিটার। এখন ছোট গোলকগুলির প্রত্যেকটির আয়তন কি হবে? প্রত্যেকটির আয়তন সমান হবে 4/3 পাই ইন্টু 7/2 তার হোল কিউ, এত ঘন সেন্টিমিটার। এখন দেখতে হবে যে এই আয়তনের মধ্যে কতগুলি এই আয়তন আছে, অর্থাৎ কি এই আয়তনটিকে এই আয়তন দ্বারা আমরা যদি ভাগ করি, অর্থাৎ বড় গোলকের আয়তনটিকে ছোট গোলকের আয়তন দ্বারা ভাগ করি, তাহলেই বেরিয়ে যাবে কতগুলি আমরা গোলক এখান থেকে পাবো, বা 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলি গোলক পাওয়া যাবে। তাহলে আমরা লিখে নিচ্ছি যে অতএব 3.5 ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের সংখ্যা সমান 4/3 পাই ইন্টু 7 তার হোল কিউ বাই 4/3 পাই ইন্টু 7/2 তার হোল কিউ। তাহলে কি হবে? নেক্সট স্টেপে 4/3 পাই ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হওয়ার পরে ওপরে পড়ে থাকবে 7 ইন্টু 7 ইন্টু 7, কেননা 7 তার হোল কিউ হয় 7 ইন্টু 7 ইন্টু 7, ও নিচে থাকবে 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2। এটিকে আমরা এইভাবে লিখতে পারি, ফার্স্ট ইন্টু লাস্ট ও সেকেন্ড ইন্টু থার্ডের নিয়ম অনুযায়ী। তাহলে কি হবে? এখানে 7গুলি ও এখানে 7গুলি পরস্পর ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হওয়ার পর পড়ে থাকবে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 8। তাহলে আমরা কি পেলাম? যে গলানোর পরে 8টি গোলক তৈরি করা যাবে। 9 অঙ্কে বলা আছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। অর্থাৎ কি, এখানে 3টি গোলক ছিল, সেই 3টি গোলক থেকে আমরা একটি গোলকে পরিবর্তিত করছি। অর্থাৎ এখানে 3টি গোলকের যে আয়তন ছিল তার নতুন যে গোলকটি হবে তার আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে আমরা প্রথমে এই প্রতিটি গোলকের আয়তনকে বের করে নেব। এখন 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান আমরা বলতে পারি 4/3 পাই ইন্টু 3 তার হোল কিউ, এত ঘন সেন্টিমিটার। আবার 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন বলতে পারি 4/3 পাই ইন্টু 4 তার হোল কিউ, এত ঘন সেন্টিমিটার। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন একইভাবে আমরা পাবো 4/3 পাই ইন্টু 5 তার হোল কিউ, এত ঘন সেন্টিমিটার। তাহলে আমরা যদি একটু ছবিতে দেখে নিই, তাহলে আমরা ধরে নিচ্ছি এটি 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এটি 4 সেন্টিমিটার ও এটি 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলক। তাহলে আমরা এদেরকে গলিয়ে যে বড় গোলকটি পাবো, তাহলে সেই বড় গোলকের আয়তন কিভাবে পাবো? এই 3টি গোলকের আয়তনকে আমরা যদি যোগ করে নিই তাহলেই পাবো বড় গোলকের আয়তন। আমরা যদি দেখি বড় গোলকটির ব্যাসার্ধ কি হবে, বড় গোলকটির ব্যাসার্ধ আমরা নির্ণয় করব। আমরা ধরে নেব যে বড় গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর সেন্টিমিটার। তাহলে আর সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যে নতুন গোলকটি হবে তার আয়তন কি হবে? 4/3 পাই আর কিউ। এখন আমরা বলতে পারি যে
4/3 পাই আর কিউ এই তিনটি আয়তনের যোগফলের সাথে কি হবে? সমান হবে। কেননা এই তিনটি গোলকের আয়তনের সমষ্টিই হবে বড় গোলকটির আয়তনের সমান। তাহলে নেক্সট স্টেপে আমরা বলতে পারি যে শর্তানুসারে 4/3 পাই আর কিউ ইজ ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 3 তার হোল কিউ প্লাস 4/3 পাই ইন্টু 4 তার হোল কিউ প্লাস 4/3 পাই ইন্টু 5 তার হোল কিউ। এটির ক্যালকুলেশন এইভাবে করব। এখানে 4/3 পাইকে আমরা কমন নিয়ে নেব। কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকবে 3 তার হোল কিউ প্লাস 4 তার হোল কিউ প্লাস 5 তার হোল কিউ। এখন বোথ সাইড থেকে আমরা 4/3 পাইকে ক্যান্সেল আউট করতে পারি। তাহলে আর কিউ সমান আমরা বলতে পারি 27 প্লাস 64 প্লাস 125, বা আর কিউ সমান কত হবে? 216। তাহলে এখান থেকে আর এর ভ্যালু পাবো 6। অতএব বড় গোলকটির ব্যাসার্ধ হবে 6 সেন্টিমিটার। 10 অঙ্কটিতে বলা আছে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজ, বিভিন্ন ধরনের গম্বুজের স্থাপত্য আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। এটি দেখতে হয় একটি অর্ধ গোলাকৃতি আকারের। ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। এখন কি এই অর্ধগোলাকৃতি যে গম্বুজ তার উপরিতলটিকেই আমরা বা বক্রতলটিকেই আমরা কেবলমাত্র রং করতে পারবো, কেননা সমতল অংশটি একটি কোনো ভূমির ওপরে বা কোনো স্তম্ভের ওপরে বসানো থাকে, তাহলে সেই অংশটিতে আমরা কিন্তু রং করতে পারবো না। কেবলমাত্র বক্রতলটিতেই আমরা রং করতে পারবো। তাহলে আমাদেরকে এখানে কি বের করতে হবে? প্রথমে যে একটি অর্ধগোলক যার ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার, অর্থাৎ এখান থেকে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। সেই ব্যাসার্ধ দ্বারা আমরা গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল বের করে নেব। সেই উপরিতলের ক্ষেত্রফল যা হবে 35 টাকা বর্গমিটার হিসাবে, সেটিকে রং করার জন্য কত খরচ পড়বে সেটি হিসাব করব। এখন ফার্স্ট স্টেপে আমরা অর্ধ গোলাকৃতি গম্বুজটির ভূমিতলের ব্যাসার্ধ আর সমান লিখে নিচ্ছি 42/2 এত ডেসিমিটার। তাহলে 42কে 2 দ্বারা ভাগ করলে হয় 21 ডেসিমিটার, বা এটিকে আমরা বলতে পারি 2.1 মিটার। কেন মিটারে করলাম? কেননা আমরা যে রং করার হিসাব সেটি কিন্তু বর্গমিটার হিসাবে বলা আছে, তাই আমি এটিকে ইউনিটটিকে ডেসিমিটার থেকে মিটারে চেঞ্জ করে নিয়েছি। যেহেতু ডেসিমিটারকে 10 দ্বারা ভাগ করলে মিটার হয়, তাহলে এটি হবে 2.1 মিটার। এখন গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল অর্থাৎ অর্ধগোলকের উপরিতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর স্কোয়ার। তাহলে গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার অত বর্গমিটার। যেহেতু আমি এখানে আরটি কিসে নিয়েছি? মিটারে নিয়েছি, তাহলে এটিকে আমরা লিখতে পারি 2 ইন্টু 22/7 ইন্টু 2.1 তার হোল স্কোয়ার এত বর্গমিটার। তো সমানই আমরা বলতে পারি 2 ইন্টু 22। এখানে 2.1কে আমরা বলতে পারি 21/10। তাহলে তার স্কোয়ার আছে, অর্থাৎ দুটি 21-এর গুণ হবে এখানে, আর নিচে দুটি 10-এর গুণ হবে, আর এই 7টি এখানে লিখে নিয়েছি। এখন আমরা যদি এই 7-এর সাথে 21কে ক্যান্সেল আউট করি, তাহলে এখানে পাবো 3। আমি 10গুলিকে 10-এর এখানে 10 আর 2-এর মধ্যে ক্যান্সেল আউট করতে পারি, কিন্তু করব না। কেননা আমরা যদি নিচে 10, 100, 1000 অর্থাৎ 1-এর পিঠে 0 রেখে দিই, তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। এটির ক্যালকুলেশন করলে আসে 2772/100, অর্থাৎ 27.72 এত বর্গমিটার। অর্থাৎ আমরা কি পেলাম? গম্বুজটির উপরিতলের ক্ষেত্রফল পেলাম। এখন বলা আছে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে। তাহলে 35 টাকা 1 বর্গমিটারে খরচা হয়,
এত বর্গমিটারে কত খরচা হবে? 27.72কে 35 দ্বারা গুণ করতে হবে। অতএব আমরা লিখতে পারি 35 টাকা বর্গমিটার হিসাবে রং করতে খরচ পড়বে 27.72 ইন্টু 35 টাকা। এটির ক্যালকুলেশন করলে আসবে 970.20 টাকা। 11 অঙ্কে বলা আছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। এখন কি দেওয়া আছে? যে ধাতুর পাতটি ব্যবহার করা হয়েছে সেটি দুটি গোলকের জন্য ব্যবহার করা হয়েছে। একটির ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার, অন্যটির ব্যাসের দৈর্ঘ্য 17.5 সেন্টিমিটার। এখন গোলক তৈরি করতে, বা এখানে আমরা বলতে পারি ফাঁপা গোলক তৈরি করতে যে পাত লাগছে সেটি কি? সেটি আসলে গোলক দুটির বক্ষতলের ক্ষেত্রফলকে বোঝায়। তাহলে আমাদেরকে গোলক দুটির বক্ষতলের ক্ষেত্রফল বের করতে হবে ও তাদের মধ্যে অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে প্রথম গোলকটির ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 21 সেন্টিমিটার। তাহলে প্রথম গোলকটির ব্যাসার্ধ কি হবে? 21/2 সেন্টিমিটার। আবার দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ কি হবে? 17.5/2 সেন্টিমিটার। তাহলে এটিকে সিম্পলিফাই করলে আমরা এইভাবে লিখতে পারি, দশমিক উঠিয়ে 175 নিচে 2 × 10 হয়ে যাবে। তাহলে এটি সমান হবে 35/4 সেন্টিমিটার। এখন আমরা বলতে পারি গোলক দুটি তৈরি করতে যে ধাতু লেগেছে তার অনুপাত সমান তাদের ক্ষেত্রফলের অনুপাত। সমান কি হবে? আমরা গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 4πr²। তাহলে এখানে 4π, প্রথম গোলকের আর হচ্ছে কত? 21/2, 21/2 তার হোল স্কোয়ার। দ্বিতীয় গোলকের ক্ষেত্রে কত? 35/4, তাই 35/4 তার হোল স্কোয়ার। আমরা অনুপাতের উভয় পদকে যদি 4π দ্বারা ভাগ করে নিই তাহলে 21/2 তার হোল স্কোয়ার ও 35/4 তার হোল স্কোয়ার পড়ে থাকে। অর্থাৎ এটি সমান আমরা বলতে পারি 21 × 21/4 35 × 35/16। সিম্পলিফাই করলে আমরা পাবো 9:25/4। এখন অনুপাতের উভয় পদকে আমরা যদি 4 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটি হয় 36:25। এটি হবে আমাদের গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। 12 অঙ্কটি বলা আছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। এখানে একটি গোলক ছিল, উপরিতলকে কেটে নেওয়া হলো। কেটে নেওয়ার পর নতুন যে গোলকটি হলো তাদের মধ্যে একটি কন্ডিশন দেওয়া আছে। কি কন্ডিশন দেওয়া আছে? নতুন গোলকের বক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক হয়। এই কন্ডিশনটি অঙ্কটি করতে সাহায্য করবে। এখন প্রথমে যে গোলকটি ছিল তার ব্যাসার্ধকে ক্যাপিটাল আর ধরে নেব ও পরে যে গোলকটি হলো অর্থাৎ কেটে নেওয়ার পরে যে নতুন গোলকটি আমরা পেলাম তার ব্যাসার্ধকে স্মল আর হিসাবে ধরে নিচ্ছি। ধরে নিলে আমরা দুটি গোলকের ক্ষেত্রফল বের করতে পারবো। এখন ক্ষেত্রফল দুটিকে বিয়োগ করে নিলেই আমরা অবশিষ্ট অংশের আয়তন বা কেটে নেওয়া অংশের আয়তন বের করতে পারবো। এখন তাদের মধ্যে অনুপাতও নির্ণয় করতে পারবো। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরি প্রথমে গোলকের ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল আর একক ও কেটে নেওয়ার পর নতুন গোলকের ব্যাসার্ধ স্মল আর একক। আমি এখানে ছবিতে যদি দেখি তাহলে এটি ছিল প্রথমে গোলকটি যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর একক, এবং এই গোলকটির ভেতর থেকেই আরেকটি এই সাদা অংশটি এটি বোঝাচ্ছে
যে কেটে নেওয়া গোলকটি, অর্থাৎ সেটি হলো এই নতুন গোলকটি, এবং ওপরের নীল অংশটি বোঝাচ্ছে যে কেটে নেওয়া অংশের আয়তনকে। তাহলে প্রথমে গোলকটির ক্ষেত্রফল কি ছিল? প্রথমে গোলকটির ক্ষেত্রফল ছিল 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক, এবং কেটে নেওয়ার পর নতুন গোলকটির ক্ষেত্রফল হবে কি 4 পাই স্মল আর স্কোয়ার বর্গ একক, যেহেতু আমি এখানে নতুন গোলকটির ব্যাসার্ধ স্মল আর নিয়েছি। এখন শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে আমরা কি বলতে পারি? যে নতুন গোলকের পক্ষতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। তাহলে আগের গোলক কোনটি? এটি। তাহলে 4 পাই স্মল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে সেটি আমি লিখে নিচ্ছি। এখানে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে কি হবে? বোথ সাইড থেকে 4 পাই ক্যান্সেল আউট হবে। তাহলে এই টুটি এদিকে মাল্টিপ্লাই হলে হবে 2 ইন্টু স্মল আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর স্কোয়ার। বা এখান থেকে আমরা বলতে পারি ক্যাপিটাল আর স্কোয়ার সমান 2 ইন্টু স্মল আর স্কোয়ার। তাহলে আর ইজ ইকুয়াল টু বলতে পারি √2 ইন্টু আর। অর্থাৎ আমরা এখান থেকে ক্যাপিটাল আর ও স্মল আর এর মধ্যে একটি রিলেশন পেলাম। নেক্সট স্টেপে গোলকের আয়তন বের করব। প্রথম গোলকটির বা প্রথমে যে সম্পূর্ণ গোলকটি ছিল তার আয়তন হবে কত? 4/3 পাই আর কিউ। এবং কেটে নেওয়ার পর নতুন গোলকটির আয়তন কি হবে? এটি হবে 4/3 পাই ইন্টু স্মল আর কিউ। তাহলে অবশিষ্টাংশের আয়তন কি হবে? দুটির মধ্যে বিয়োগ করতে হবে। এই বিয়োগটির সময় আমরা 4/3 পাইকে কমন নিতে পারি, এবং এখানে ক্যাপিটাল আর এর ভ্যালু আমরা √2 আর বসিয়ে নিয়েছি। তাহলে পাশে সেটি লিখে নেব। তাহলে ক্যাপিটাল আর সমান √2 ইন্টু স্মল আর বসিয়ে এটি পেয়েছি। এখান থেকে আমরা বলতে পারি এটি ইকুয়াল টু 4/3 পাই স্মল আর কিউ ব্র্যাকেটের মধ্যে √2 - 1 এত ঘন একক। যে অবশিষ্ট অংশ মানে কেটে নেওয়ার সময় যে অংশটি বাদ গেছে সেটি কি জানতে চেয়েছে কি? যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন হচ্ছে এইটি, এবং যে নতুন যে গোলকটি বা অবশিষ্ট গোলক তার আয়তন হচ্ছে এটি। তাহলে এই দুটির মধ্যে আমাকে অনুপাত জানতে চেয়েছে। তাহলে এখন লিখতে পারি অতএব কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত হবে 4/3 পাই আর কিউ ইন্টু 2√2 - 1 ইজ টু 4/3 পাই আর কিউ। তাহলে 4/3 পাই আর কিউ বোথ সাইড থেকে কি হবে? কেননা দুটি পদেই 4/3 আর কিউ আছে। তাহলে 4/3 পাই আর কিউ দ্বারা আমরা যদি ভাগ করে নিই দুটি পদকে, তাহলে পড়ে থাকবে 2√2 - 1 ইজ টু 1। এই অঙ্কটি এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক আমরা বলতে পারি। 13 অঙ্কে বলা আছে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্ষতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে আমরা একটি ভূগোলক কেমন হয়? এরকম দেখতে হয়। এখন ভূগোলকটিকে ঘোরানোর জন্য এর ওপর দুটি ছিদ্র করা হয়, ঠিক দুটি বিপরীত প্রান্তে দুটি ছিদ্র করা হয়। আমি এখানে দুটি ছিদ্রকে এইভাবে দেখাচ্ছি। এই ছিদ্র দুটি কেমন হয়? গোলাকার দেখতে হয়। এখানে কি কি বলা আছে? 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ হচ্ছে এই ভূগোলকটির, আর এই যে ছিদ্রগুলি আছে অর্থাৎ এই ব্ল্যাক স্পট যেগুলি আমরা দেখতে পাচ্ছি, এই ছিদ্রগুলিও কিন্তু গোলাকার। গোলাকার মানে বৃত্তাকার এখানে হবে। তার কি বলা আছে? ব্যাসার্ধ কত? 0.7 সেন্টিমিটার। এখন জানতে চেয়েছে ভূগোলকটির গোলাকার
অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, অর্থাৎ গোটা যে গোলকটির ক্ষেত্রফল যেটি দাঁড়াবে তার থেকে এই দুটি বৃত্তাকার অংশের ক্ষেত্রফলকে বাদ দিতে হবে, তাহলেই বেরিয়ে যাবে ভূগোলকের ধাতব অংশের ক্ষেত্রফল কত। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি ভূগোলকটির ব্যাসার্ধ আর সমান 14 সেন্টিমিটার, এটি দেওয়াই আছে। অতএব ভূগোলকের বক্ষতলের ক্ষেত্রফল আমরা কি বলতে পারি, 4 পাই আর স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এখন আর এর ভ্যালু ও পায়ের ভ্যালু যদি আমরা বসাই তাহলে এটি দাঁড়ায় 4 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 এত বর্গ সেন্টিমিটার। এটিকে ক্যালকুলেশন আমরা করে নিলে পাই 2464 বর্গ সেন্টিমিটার। এখন 0.7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি গোলাকার যে ছিদ্র আছে তাদের ক্ষেত্রফল কি হবে, 2 পাই আর স্কোয়ার, কেন এরা বৃত্তাকার, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র কি হয়, পাই আর স্কোয়ার, কেননা এখানে যেহেতু দুটি ছিদ্র আছে তাই 2 দ্বারা আমি মাল্টিপ্লাই করেছি। তাহলে এখানে পাইয়ের ভ্যালু বসাচ্ছি ও 0.7কে আমরা এইভাবে লিখতে পারি 7/10, তাহলে এটি হয় 2 ইন্টু 2/7 ইন্টু 7/10 তার হোল স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার, ইকুয়াল টু আমরা বলতে পারি 2 ইন্টু 22/7 ইন্টু 7/10 ইন্টু 7/10 এত বর্গ সেন্টিমিটার। এটিকে ক্যালকুলেশন করলে এখানে 7 ও 7 ক্যান্সেল আউট হবে, ক্যালকুলেশন করলে আমরা পাবো 3.08 বর্গ সেন্টিমিটার। তাহলে এটি কি পেলাম, এই বৃত্তাকার ছিদ্র দুটির ক্ষেত্রফল। তাহলে ভূগোলকের ধাতব অংশের ক্ষেত্রফল কি হবে, 2464 মাইনাস 80। অতএব আমরা এখন লিখছি ভূগোলকের ধাতব অংশের ক্ষেত্রফল সমান 2464 মাইনাস 3.08 বর্গ সেন্টিমিটার, সমান হবে 2460.92 বর্গ সেন্টিমিটার। 14 অঙ্কে বলা আছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলক গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে। অর্থাৎ কি, এখানে ছিল 8 সেন্টিমিটার ব্যাসার্ধ, সেটিকে গলানো হচ্ছে, গলিয়ে যে গোলক তৈরি করা হচ্ছে তার ব্যাসার্ধ কত, 1 সেন্টিমিটার। অর্থাৎ একটি বড় গোলককে গলিয়ে একটি কতকগুলি ছোট গোলক তৈরি করা হচ্ছে, বা গোলক বা গুলিগুলিও দেখতে গোলকের মতনই হয়। তাহলে এখানে আমরা কি করব, গুলির আয়তনও বের করে নেব এবং নিরেট যে লোহার গোলকটি ছিল তার আয়তন বের করে নেব। এখন বড় লোহার গোলকের আয়তনকে ছোট গুলিগুলির যে আয়তন হবে সেটি দ্বারা ভাগ করলেই গুলির সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে আমরা লিখে নিচ্ছি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ আর সমান 8 সেন্টিমিটার। অতএব গোলকটির আয়তন সমান কি হবে, 4/3 পাই আর কিউ ঘন সেন্টিমিটার সমান 4/3 পাই ইন্টু 8 তার হোল কিউ এত ঘন সেন্টিমিটার। 1 সেন্টিমিটার যে ব্যাসার্ধের নিরেটগুলি তাদের প্রত্যেকটির আয়তন সমান কি হবে, আয়তন সমান হবে 4/3 পাই ইন্টু 1 তার হোল কিউ এত ঘন সেন্টিমিটার সমান 4/3 পাই ঘন সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি গোলকটিকে গলিয়ে তৈরি করা নিরেটগুলির সংখ্যা কতগুলি হবে, সংখ্যা হবে 4/3 পাই ইন্টু 8 তার হোল কিউ বাই 4/3 পাই। তাহলে 4/3 পাই কি হবে, ওপর ও নিচে থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 8 তার হোল কিউ টি গুলি। গুলির সংখ্যাকে আমরা বলবো এত টি গুলি, 8-এর হোল কিউ করলে হয় 512, তাহলে 512টি গুলি এখানে তৈরি করা যাবে। এটি হলো এই অঙ্কটির উত্তর।